খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে কোনো হাই রিস্ক অ্যাপ্লিকেন্টকে আইডেন্টিফাই করার সুযোগ আছে কি? স্পন্সরদের রিকোয়ারমেন্টগুলো যদি আপনি একটু তুলে ধরতেন যে কী কী ধরনের ডকুমেন্ট লাগে স্পন্সরদের কাছ থেকে এবং কারা আসলে মূলত স্পন্সর হতে পারে, কত পরিমাণ টাকা থাকলে আসলে ইটস সেফ? যদি কারো ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড হয় সুইটেবিলিটি গ্রাউন্ডে অথবা কোনো ফলস ডকুমেন্ট সাবমিট করার কারণে, তাদের ক্ষেত্রে হোপ হচ্ছে অত্যন্ত লো। কারো যদি ইনকাম হয় বছরে 12 লাখ টাকা, খরচ যদি হয় 30,000 টাকা পার মান্থ, তাহলে তার অ্যানুয়ালি হয়তো সব মিলিয়ে নেট সেভিংস থাকবে 6 লাখ টাকা। যারা বাংলাদেশের মতো দেশে সেলফ এমপ্লয়েড, তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। ইউকে ভিজিটর ভিসা অনেক আলোচনার একটি বিষয় এবং অনেকের আকাঙ্ক্ষিত একটি বিষয়। অনেকেই জানতে চান দেশ থেকে নিজের পরিবারের সদস্য, ভাই বোন কিংবা বাবা মাকে কিভাবে নিয়ে আসতে পারেন। আনফর্চুনেটলি এই ভিসা ক্যাটাগরিতে অনেকেই কিন্তু রিফিউজালের সম্মুখীন হন এবং অনেকেরই রিলেভেন্ট অনেক কোয়েশ্চেন থাকে। আমাদের আজকের এপিসোডটি মূলত ইউকে ভিজিটর ভিসাতে কিভাবে সাকসেসফুল হওয়া যায়, কী ধরনের গাইডলাইন প্রয়োজন, কী ধরনের রিকোয়ারমেন্টস থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে আছেন গিগা লিগ্যাল সলিসিটরসের হেড অফ প্র্যাকটিস ডক্টর সজীব হোসেন। ডক্টর সজীব, আমাদের আজকের এই আলোচনায় আপনাকে স্বাগত জানাই। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো তুলে ধরতে চাই সেটা হচ্ছে ইউকে ভিজিটর ভিসা রিলেটেড। প্রথমে সবচেয়ে কমনলি আস্কড কোয়েশ্চেন যেগুলো আমার কাছে এসছে, তার মধ্যে আমি যদি কোয়েশ্চেনগুলোকে সামারাইজ করি, একটা সবার কমন প্রশ্ন যে রিফিউজালের মেইন রিজনগুলো কি, যদি একটু বলেন যে ইউকে ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের মেইন রিজনস টু রিফিউজাল কী কারণে হয়? মেইন রিজন হয়ে থাকে যে তারা বিশ্বাস করে না যে একজন ভিজিটর ভিসা অ্যাপ্লিকেন্ট সে জেনুইন ভিজিটর। ওকে। এবং কেন বিশ্বাস করে না, তার মধ্যে যে কমন ইস্যু তারা তুলে ধরে, ব্যাংক স্টেটমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখায় যে অ্যাপ্লিকেশন ফর্মে মান্থলি ইনকাম এবং এক্সপেন্ডিচারের যে কথা বলা হয়েছে তার সাথে ব্যাংক স্টেটমেন্ট ট্রানজ্যাকশনের কোনো মিল নেই। এটা একটা কারণ। আরেকটা কমন কারণ হচ্ছে কোনো সাফিসিয়েন্ট কানেকশন তার দেশের না থাকা। রাইট। আরেকটা কমন কারণ হচ্ছে যে কোনো ইকোনমিক কানেকশন রিলেটেড স্ট্রং এভিডেন্স না দেখানো। আচ্ছা ডক্টর সাহেব, আপনি মেইন রিজনস টু রিফিউজালসগুলো বললেন। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে কোনো হাই রিস্ক অ্যাপ্লিকেন্টকে আইডেন্টিফাই করার সুযোগ আছে কিনা, বা হাই রিস্ক অ্যাপ্লিকেশন কোনগুলো, যে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করতে পারলে কি সে হাই রিস্ক অ্যাপ্লিকেশন হিসেবে সেটা বিবেচনা করা হবে? নর্মালি যদি কারো কানেকশন তার নিজের দেশে কম থেকে থাকে, ফর এক্সাম্পল একটা মানুষ সিঙ্গেল, সে কোনো জব করে না এবং ইউকেতে তার মোস্ট অফ দ্য রিলেটিভস থাকে, তারাই কিন্তু হাই রিস্ক অ্যাপ্লিকেন্ট। অথবা কারো ভাই এবং বাবা ইউকেতে গিয়ে অ্যাসাইলাম সিক করেছে, তাদেরকে হাই রিস্ক অ্যাপ্লিকেন্ট বলা হবে। এই ইনফরমেশনগুলোকে ডিসক্লোজ করতে হয় অ্যাপ্লিকেশন করার সময়? জি, ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু স্পেসিফিক কোয়েশ্চেন্স থেকে থাকে, যেখানে জিজ্ঞেস করে যে তাদের কোনো ফ্যামিলি মেম্বার্স এখানে আছে কিনা, থাকলে সম্পর্ক, তাদের নাম এন্ড আদার ডিটেইলস। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি মূলত ফাইন্যান্সিয়াল বা ফাইন্যান্স রিলেটেড। লট অফ পিপল তারা জানতে চেয়েছে যে কত পরিমাণ টাকা থাকলে আসলে ইটস সেফ, ফাইন্যান্সিয়াল কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা ইউকে ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অ্যাপেন্ডিক্স ভিজিটর ভিসাতে কিন্তু কোনো স্পেসিফিক ফিগার বলে দেওয়া নাই যে এই ফিগার থাকলেই ভিজিটর ভিসার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। এটা একটা কমন সেন্স অ্যাপ্রোচ। তার মানে ডিপেন্ড করে একটা মানুষের ইনকাম কত, এক্সপেন্ডিচার কত, এবং একটা মানুষ ইউকেতে এসে কতদিন থাকবে এবং তার উপর বেস করে তার বাজেট কত রাখছে আর কি। একটা মানুষের মানে স্পেন্ডিং নেচার কিন্তু এক এক রকম। রাইট। কাজে এই কারণেই এটা ম্যাচ করতে হবে একটা মানুষের স্পেন্ডিং নেচার কীরকম। কারণ কারো যদি ইনকাম হয় বছরে 12 লাখ টাকা, খরচ যদি হয় 30,000 টাকা পার মান্থ, তাহলে তার অ্যানুয়ালি হয়তো সব মিলিয়ে নেট সেভিংস থাকবে 6 লাখ টাকা। এবং সে যদি বলে আমি ইউকেতে সিঙ্গেল ভিজিটে 30 লাখ টাকা খরচ করবো, এটা কোয়াইট আনরিজনেবল। একটা মানুষ কেন ইউকেতে যাওয়ার জন্য তার ফিউ ইয়ার্সের সেভিংস সে খরচ করবে, স্পেন্ড করবে? মানে কমন সেন্স অ্যাপ্রোচে ফিট ইন করতে হবে, এটা হচ্ছে একটা বেসিক ক্রাইটেরিয়া ভিজিটর ভিসা। এখন কেউ যদি বলে যে আমি 2 উইক্সের জন্য কিংবা 1 উইকের জন্য ইউকেতে যাব, আমার অলরেডি কাজের মাধ্যমে যে সেভিংসটা আছে, আমার অ্যানুয়াল নেট সেভিংস হচ্ছে 20 লাখ টাকা, আমার লাস্ট 3 ইয়ার্সের সেভিংস আমার অ্যাকাউন্টে পড়ে আছে, জি, আমি এখন চাচ্ছি সেই সেভিংসের একটা অংশ থেকে আমি ইউকেতে ঘুরে আসবো, আমার সেখানে বন্ধু বান্ধব আছে অথবা আত্মীয় স্বজন আছে অথবা কোনো বিজনেস মিটিং আমি যাচ্ছি, জি, তো আমার ট্রাভেলের জন্য এস্টিমেটেড কস্ট হচ্ছে 10 লাখ টাকা, এটা রিজনেবল। বলতে 6 লাখ টাকা, এটাও রিজনেবল। কেউ বল 2 লাখ টাকা, এটা কিন্তু রিজনেবল না, কারণ 2 লাখ টাকা দিয়ে কিন্তু এই 1 or 2 উইক্সের টিকিট কস্ট কিংবা হোটেল অ্যাকোমোডেশন এগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। কাজে যাতে করে কমন সেন্স অ্যাপ্রোচের দিক থেকে সব কিছুই যাচাই বাছাই করলে মনে হয় যে না ইটস ওকে, তাহলে ঠিক আছে।
এবং সবচেয়ে সুবিধা হয় যদি কারো কোনো আত্মীয় স্বজন থেকে থাকে এবং ইউকে বেসড আত্মীয় স্বজন স্পন্সর হিসেবে যদি বলে যে আমি আমার ভাইকে, আমার কাজিনকে, আমার ফ্রেন্ডকে স্পন্সর করতেছি, আমি ইউকেতে এমপ্লয়েড অথবা সেলফ এমপ্লয়েড অথবা কোম্পানি ওনার, আমার অ্যাকাউন্টে এই 5,000 বা 10,000 পাউন্ড সেভিংস পড়ে আছে, সেখান থেকে আমি তার জন্য 3,000 পাউন্ড সেপারেট করে রাখতেছি ট্রাভেল কস্ট এবং ইনিশিয়াল কস্টের জন্য, ভিসা অ্যাপ্লিকেশন কস্টের জন্য। সে এসে আমার বাসায় থাকবে, কোনো অ্যাডিশনাল কস্ট আমার নেই, ইটস ওকে। তাহলে কিন্তু যে কিনা অ্যাপ্লিকেন্ট তার দিক থেকে আর ফাইন্যান্সিয়াল কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করার কথাই না। রাইট, আপনি একদম রাইট অন স্পট একটা টপিক পিক করেছেন, সেটা হচ্ছে স্পন্সর। আমাদের পরের প্রশ্নটা আসলে স্পন্সর রিলেটেড ছিল। আপনি যে স্পন্সরের কথা বললেন যে কারা আসলে, আমরা একটু ক্ল্যারিফাই করতে চাই ভেরি স্পেসিফিকলি কারা স্পন্সর হতে পারে। কারণ আমার ধারণা যে অনেকেরই একটা ইমপ্রেশন আছে যে বাবা মা ভাই বোন এই ক্যাটাগরির বাইরে স্পন্সর হওয়া যায় না, বা হতে গেলে রিকোয়ারমেন্টগুলো কী কী। স্পন্সরদের রিকোয়ারমেন্টগুলো যদি আপনি একটু তুলে ধরতেন যে কী কী ধরনের ডকুমেন্ট লাগে স্পন্সরদের কাছ থেকে, এবং কারা আসলে মূলত স্পন্সর হতে পারে, কারণ এই প্রশ্নে অনেকেই করেছে। স্পন্সর হতে পারবে ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, ফ্রেন্ডস, এটা অর্গানাইজেশন। রাইট, এখন ডিপেন্ড করে যে কে স্পন্সর হচ্ছে। যদি ফ্যামিলি মেম্বার স্পন্সর হয় তাহলে স্পন্সরশিপ ডিক্লারেশন, এ সিম্পল ইনভাইটেশন লেটার ইনাফ হবে। যদি ফ্রেন্ড হয় ইনভাইটেশন লেটার, যদি অর্গানাইজেশন হয় তাহলে ইনভাইটেশন লেটার। রাইট, কাজে ডিপেন্ড করে যে কে স্পন্সর হচ্ছে, ওকে, সেই অনুযায়ী তারা ইনভাইটেশন লেটার প্রোভাইড করবে। ইনভাইটেশন লেটারের সাথে অ্যাডিশনালি যেটা দিতে পারে সেটা হচ্ছে স্পন্সরশিপ ডিক্লারেশন, যেটা অ্যাসিউরেন্স দেয় ডিসিশন মেকারকে যে আমি অ্যাপ্লিকেন্টের সকল খরচ বিয়ার করব। ওকে। আচ্ছা, আপনি ডকুমেন্টের কথা বললেন, স্পন্সরদের কথা বললেন, রিজনস টু রিফিউজাল বললেন। এবার আসি ইউকেতে যারা আসতে চান, বিশেষ করে ভিজিটার হিসেবে আসতে চান, প্রবাবলি যারা বাংলাদেশে বা অন্য কোনো দেশে যারা বিজনেস করছেন কিংবা সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্সার, মাসে হয়তো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আর্ন করছেন, তাদের ক্ষেত্রে ভিজিটার হিসেবে আসার ক্ষেত্রে কি কোনো ধরনের রেস্ট্রিকশন বা রিজার্ভেশন আছে কিনা? দ্যাট ইজ পার্ট ওয়ান অফ দ্য কোয়েশ্চেন। পার্ট টু অফ দ্য কোয়েশ্চেন ইজ যে এক্ষেত্রে আসলে তারা কী ধরনের অ্যাডিশনাল ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন উইথ দি অ্যাপ্লিকেশন? নাম্বার ওয়ান, যারা বাংলাদেশের মতো দেশে সেলফ এমপ্লয় তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই এক্ষেত্রে ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। তবে হ্যাঁ, কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস তাদের প্রোভাইড করলে ভালো হয় ভিজিটর ভিসা অবটেন করার ক্ষেত্রে। কি সেই ডকুমেন্ট? নাম্বার ওয়ান, তারা যে সেলফ এমপ্লয়েড তারা কীভাবে ট্রেড করে, তারা ট্যাক্স পারপাসে তাদের রেজিস্ট্রেশন করা আছে কিনা, তাদের বিজনেস রেজিস্ট্রেশন ডকুমেন্ট আছে কিনা, এবং অ্যাকাউন্টেন্টের মাধ্যমে একটা লেটার যেখানে বলবে যে আমি তার ট্যাক্স অ্যাডভাইজার, অ্যানুয়ালি তার সেলফ এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস থেকে এত টাকা রেভিনিউ আসে, এত টাকা খরচ হয়, এবং তার নেট ইনকাম লাস্ট 2 ইয়ার্সে এটা। এরকম কোনো কনফার্মেশন লেটার অবটেন করা যায় কোনো সার্টিফাইড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে, সেটা সাফিসিয়েন্টলি সাপোর্ট করবে যে কোনো ভিজিটর ভিসা। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে সেরকম কোনো বাধ্যবাধকতা বা রিজার্ভেশন নেই। হাউএভার যদি রেলেভেন্ট ডকুমেন্ট বা সাপোর্টিং এভিডেন্স দিতে পারেন, সেক্ষেত্রে তার ভিসা অ্যাপ্লিকেশনটি মোর অ্যাকিউরেট হবে বা স্ট্রঙ্গার হবে। রাইট। ডক্টর সজীব, আপনি জানেন যে ইউকে ভিজিটর ভিসার ক্ষেত্রে আমরা প্রচুর রিফিউজাল ম্যাটার্স নিয়ে ডিল করি। অনেকেই রিফিউজড হওয়ার পরে আমাদের কাছে আসেন। একটা কমন কোয়েশ্চেন যেটা অনেকেরই আছে সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ প্রিভিয়াস রিফিউজালস। কেউ যদি আসলে একবার বা দুইবার রিফিউজ হওয়ার পরে আবার স্ট্রঙ্গার এভিডেন্স দিয়ে বা স্ট্রঙ্গার সার্কামস্ট্যান্সেসের রিপ্রেজেন্টেশন নিয়ে আসেন, সেক্ষেত্রে সাকসেসফুল হওয়ার পার্সেন্টেজ কীরকম বা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কতটুকু? অনেকেই ভাবছেন যে ওকে, আমার যেহেতু একবার রিফিউজড হয়েছে তাহলে, বা দুইবার রিফিউজড হয়ে গেছে, দুইবার অ্যাপ্লিকেশন হচ্ছে, আর করবোই না। কারণ আমি এরকম এক্সপিরিয়েন্স করেছি, অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা এক দুইবার ট্রাই করার পরে আর ট্রাই করতে চান না, বলছে যতবারই অ্যাপ্লাই করবো তাদের ধারণা হচ্ছে এটা রিফিউজডই হবে। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? ধন্যবাদ। শুরুতে ঠিক ক্ল্যারিফাই করে নিই, যদি কারোর ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড হয় সুইটেবিলিটি গ্রাউন্ডে অথবা কোনো ফলস ডকুমেন্ট সাবমিট করার কারণে, তাদের ক্ষেত্রে হোপ হচ্ছে অত্যন্ত লো। ওকে, আনলেস অ্যান্ড আনটিল 10 years পাস্ট হয় ফ্রম দ্যাট ইভেন্ট। জি, ডিসেপশনের যদি কেস থাকে। হ্যাঁ, এর বাইরে যদি ল্যাক অফ ডকুমেন্টারি এভিডেন্সের কারণে কারো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে থাকে, তাহলে সেটা 3 বার 4 বার 5 বার 10 বার হলেও ফিউচার অ্যাপ্লিকেশনে ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু ঠিকঠাক মতো করলে লিগালি আমি কোনো সমস্যা দেখি না। ওকে, তার মানে সবসময় ফার্দার অ্যান্ড বেটার এভিডেন্স দিয়ে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করা সম্ভব, এবং সেটাও কিন্তু হোমপেজের উচিত যে ইন লাইট অফ নিউ এভিডেন্সের প্রেক্ষিতে ডিসিশনটা নেওয়া। এই ক্ষেত্রে প্রিভিয়াসলি তার অ্যাপ্লিকেশন 9 বার রিফিউজড হয়েছে, সেটা নট এক্সট্রিমলি রেলিভেন্ট, সেটা পার্শিয়াল রেলিভেন্ট, তারা চেক করে দেখবে কনসিস্টেন্ট কিনা। যদি 3 মাসে একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, সেখানে ডিক্লেয়ার করেছে ইনকাম 30,000, এখন 3 লাখ,
মানে সেটা it doesn't make any sense। মেক ইন সেন্স, রাইট। বা যদি তার 3 লাখ ইনকাম হয়েও থাকে সেটার সাপোর্টিং এভিডেন্স Evidence। থাকে, সে হয়তো একটা কোনো সিগনিফিক্যান্ট লাইফ ইভেন্টের কারণে Exactly। তার এখন মাসে 3 লাখ টাকা ইনকাম, ইনকাম, রাইট। সো সেটারও সাপোর্টিং আসলে এভিডেন্স থাকে। Evidence দর্শক আমরা এই পর্বের প্রায় সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সবারই এটি জানা উচিত। সেটি হচ্ছে যে আনফেয়ার ডিসিশন যদি কেউ পায় ডিসপাইট হ্যাভিং অল দ্য রেলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং, ইভেন আমরা এরকমও কেস দেখেছি যেখানে সেভারাল টাইমস সাকসেসফুলি ভিজিট করে গেছেন, অ্যাপ্লাই করেছেন, আবার কিন্তু রিফিউজড হয়েছেন। এই ধরনের ক্ষেত্রে বা কেউ হয়তো ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট, সব ডকুমেন্টস প্রপারলি সব কিছু সাবমিট করার পরেও রিফিউজাল পেয়েছেন, আমরা জানি ভিজিটর ভিসার ক্ষেত্রে আপিল রাইট দেওয়া হয় না এবং এটা অনেকেই জানেন যারা ভিজিটর ভিসা এই ধরনের এক্সপিরিয়েন্স করেছেন। আপনি তাদের উদ্দেশ্যে এই ধরনের আনফেয়ার ডিসিশন যাদের উপরে এসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, তাদের কি স্টেপ নেওয়া উচিত? রাইট। যদিও ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রাইট অফ অ্যাপিল নেই, তবে এখানে কিন্তু চ্যালেঞ্জ করার লফুলনেসটা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে ডিসিশনের লফুলনেস। ইয়েস, আন্ডার পাবলিক ল ইন দ্য ইউকে। তার মানে প্রথমে একটা প্রি অ্যাকশন প্রটোকল ইস্যু করতে হবে হোম অফিসকে, বলতে হবে যে আমরা মনে করি ডিসিশনটা আনফেয়ার, আনরিজনেবল, আনলফুল এবং কারেক্ট প্রসিজার ফলো করা হয়নি। এগুলো সব পাবলিক ল টার্ম। তোমাদেরকে 40 days টাইম দিচ্ছি থিঙ্ক করার জন্য, তোমরা এন্টার ডিসিশনটা উইথড্র করে রিকনসিডার করবেন অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ উইল গো টু দ্য কোর্ট। দেন উইথিন 14 days এই ধরনের রিপ্রেজেন্টেশন দেখার পর কিন্তু হোম অফিস রেসপন্স করবে। ইদার তারা বলবে যে আমরা রিকনসিডার করবো, অথবা বলবে যে না আমরা মনে করি আমাদের ডিসিশনটা কারেক্ট আছে। যদি বলে যে ডিসিশন কারেক্ট আছে, দেন একটা অপশন তৈরি টু গো টু দ্য কোর্ট। আর যদি বলে যে না আমরা আবার এন্টায়ার ডিসিশনটা রিকনসিডার করবো, রিফিউজালটা উইথড্র করা হয়েছে, তাহলে তো রিকনসিডারেশনের সুযোগ তৈরি হয়ে গেল। তার মানে আসলে দর্শক কেউ যদি এই ধরনের আনফেয়ার রিফিউজালের শিকার হন, আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য লিগ্যাল গ্রাউন্ডস ওপেন আছে এবং আপনারা চাইলে যে কোনো প্রফেশনালের সহযোগিতা নিয়ে কিন্তু সেটিকে চ্যালেঞ্জ করতে পারেন। এবং আপনারা যারা ইউকেতে ভিজিটর হিসেবে আসতে চান, আপনারা যদি এই গাইডলাইনটি সঠিকভাবে, নির্দেশনাগুলো সঠিকভাবে ফলো করেন, আমাদের বিশ্বাস যে আপনারা সাকসেসফুল হবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এপিসোডটি এখানেই শেষ করছি।